নমস্কার সকলকে। আজকে হেলথ টপিকে আমরা আলোচনা করব ইরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএস নিয়ে। ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস পেটে অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক লক্ষণ সৃষ্টি করে। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গ্যাস বা পেট ফাঁপা এই সবই আইবিএসের সাধারণ লক্ষণ। আইবিএস আপনার পরিপাকতন্ত্রের ক্ষতি করে না বা কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না। এ বিষয়ে অবশ্য ডাক্তারবাবুরা সঠিক বলবেন। আপনি প্রায়শই ওষুধ বা খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে লক্ষণগুলি পরিচালনা করতে পারেন। তাহলে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস কী? ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস হলো এমন কিছু লক্ষণ যা আপনার পাচনতন্ত্রকে প্রভাবিত করে। এটি একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগ অথবা এমন এক অবস্থা যা আপনার অন্ত্রকে প্রভাবিত করে। আইবিএস আক্রান্ত ব্যক্তিরা পেটে ব্যথা এবং খিঁচুনি সহ লক্ষণগুলি অনুভব করেন। আইবিএসের সাথে আপনার ঘন ঘন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা উভয়ই হতে পারে। আইবিএস আপনার জিআই বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের টিস্যুর ক্ষতি করে না বা কোলন ক্যান্সারের মতো আরও গুরুতর অবস্থার ঝুঁকি বাড়ায় না। পরিবর্তে এটি একটি দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী অবস্থা যা বেশিরভাগ মানুষ তাদের রুটিন বা তারা কি খায় তা পরিবর্তন করে, ওষুধ গ্রহণ করে এবং আচরণগত থেরাপি গ্রহণ করে পরিচালনা করতে পারে। এবার আইবিএস কত প্রকার? গবেষকরা আইবিএসকে শ্রেণীবদ্ধ করেন। যেদিন আপনার লক্ষণগুলি তীব্র হয়ে ওঠে সেদিন আপনার মলত্যাগ কেমন দেখায় বা তার উপর ভিত্তি করে। আইবিএস আক্রান্ত বেশিরভাগ মানুষের কিছুদিন স্বাভাবিক মলত্যাগ হয় এবং কিছুদিন অস্বাভাবিক থাকে। অস্বাভাবিক দিনগুলি আপনার কী ধরনের আইবিএস আছে তা নির্ধারণ করে। কোষ্ঠকাঠিন্য সহ আইবিএস বা আইবিএস সি আপনার বেশিরভাগ মল শক্ত এবং পিণ্ডযুক্ত হয়। ডায়রিয়ার সাথে আইবিএস বা আইবিএসডি আপনার বেশিরভাগ মল আলগা এবং জলযুক্ত হয়। মিশ্র মলত্যাগের অভ্যাস সহ আইবিএস বা আইবিএস এম আপনার শক্ত এবং পিণ্ডযুক্ত মলত্যাগ এবং আলাদা এবং জলযুক্ত মলত্যাগ উভয়ই হয়ে থাকে। পার্থক্যগুলো গুরুত্বপূর্ণ। কিছু চিকিৎসা শুধুমাত্র নির্দিষ্ট ধরনের আইবিএসের জন্য কাজ করে। আইবিএস কতটা সাধারণ? এটা খুবই সাধারণ। বিশেষজ্ঞদের অনুমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 10% থেকে 15% প্রাপ্তবয়স্কদের আইবিএস আছে। মাত্র 5 থেকে 7% একজন প্রদানকারীর সাথে দেখা করেন বা রোগ নির্ণয় করেন। এবং এটি সবচেয়ে সাধারণ রোগ যা গ্যাস্ট্রো ইন্টেরোলজিস্টরা বা জিআই রোগের বিশেষজ্ঞরা নির্ধারণ করেন। লক্ষণ এবং কারণ। আইবিএসের লক্ষণগুলি কী? আইবিএস লক্ষণগুলি ঘন ঘন দেখা দিতে পারে অথবা এগুলি ফুসকুড়ির সময়ও দেখা দিতে পারে। অন্য কথায়, আপনি সবসময় লক্ষণগুলি অনুভব করেন না। পরিবর্তে লক্ষণগুলি চলে যেতে পারে এবং আপনার স্বাভাবিক মলত্যাগ থাকবে। অন্য সময় লক্ষণগুলি আবার ফিরে আসে। আইবিএসের লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে রয়েছে পেট ব্যথা বা খিঁচুনি, সাধারণ মলত্যাগের তাড়নার সঙ্গে সম্পর্কিত, অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য অথবা উভয়ের মধ্যেই পর্যায়ক্রমে, এবং পায়খানা শ্লেষ্মা সাদা দেখাতে পারে। মলত্যাগের পর আপনার পেট খালি করতে অক্ষম বোধ করা। এবারে বলবো আইবিএসের কারণ কী। গবেষকরা ঠিক কী কারণে আইবিএস হয় তা জানেন বা জানেন না, তবে তারা এটিকে নিউরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা জিআই ব্যাধি হিসাবে শ্রেণীবদ্ধ করেন। এই অবস্থাগুলি যাকে অন্ত্র মস্তিষ্কের মিথস্ক্রিয়া ব্যাধিও বলা হয়। আপনার পাচনতন্ত্রের কাজ করতে সাহায্য করার জন্যে আপনার অন্ত্র এবং মস্তিষ্ক কীভাবে সমন্বয় করে তার সমস্যার সাথে সম্পর্কিত। আপনার মস্তিষ্ক বা অন্ত্রের মধ্যে যোগাযোগের সমস্যাগুলি নিম্নলিখিত কারণগুলি হতে পারে। অস্থিরতা। আপনার জিআই পেশিগুলি কীভাবে সংকোচন করে এবং আপনার জিআই ট্র্যাকের মধ্য দিয়ে খাবার স্থানান্তর করে
তা নিয়ে আপনার সমস্যা হতে পারে। আইবিএস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কোলন বা বৃহৎ অন্ত্র বেশি বেশি সংকোচন করে। এই সংকোচনের ফলে খিঁচুনি এবং ব্যথা হয়। এবারে ভিসারাল ভিসারাল হাইপারসেনসিটিভিটি, তাহলে আপনার পাচনতন্ত্রে অতিরিক্ত সংবেদনশীল স্নায়ু থাকতে পারে। আইবিএস আক্রান্ত ব্যক্তিদের ব্যথা সহ্য করার ক্ষমতা এটি ছাড়া অন্যদের তুলনায় কম থাকে, এবং আপনার পাচনতন্ত্র পেটের ব্যথা এবং অস্বস্তিকর প্রতি অত্যন্ত সংবেদনশীল হতে পারে। আইবিএসের অন্যান্য সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে অন্ত্রের ব্যাকটেরিয়া। গবেষণা দেখা গেছে যে আইবিএস আক্রান্ত ব্যক্তিদের জিআই ট্র্যাকে ব্যাকটেরিয়া পরিবর্তিত হতে পারে, যা লক্ষণগুলির ক্ষেত্রে অবদান রাখে। গবেষণায় দেখা যায় যে আইবিএস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অন্ত্রের ব্যাকটেরিয়ার কারণ এবং পরিমাণ আইবিএস বিহীন ব্যক্তিদের তুলনায় আলাদা। গুরুতর সংক্রমণ কিছু লোকের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাককে প্রভাবিত করে এমন একটি গুরুতর আক্রমণের পরে আইবিএস ধরা পড়ে, যা পরামর্শ দেয় যে জীবাণু ভূমিকা পালন করতে পারে। খাদ্য অসহিষ্ণুতা নির্দিষ্ট কিছু খাবারের প্রতি সংবেদনশীলতা বা অ্যালার্জি আইবিএসের কারণ হতে পারে। শৈশবের চাপ যারা শৈশবে শারীরিক, যৌন বা মানসিক নির্যাতন সহ গুরুতর চাপের সম্মুখীন হয়েছেন তাদের মধ্যে আইবিএস বেশি দেখা যায়। আইবিএস ট্রিগার, যদি আপনার আইবিএস থাকে তাহলে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু জিনিস লক্ষ্যগুলিকে ট্রিগার করে। এই ট্রিগার নিজেই এই অবস্থা কারণ হয় না, তবে এটি লক্ষণগুলির তীব্রতা বৃদ্ধি এবং আরও খারাপ করতে পারে। এবং সাধারণ ট্রিগারগুলির মধ্যে রয়েছে পিরিয়ড, আপনার মাসিক চক্র অনুসারে লক্ষণগুলি পূর্বাভাস যোগ্যতা হ্রাস পেতে পারে। কিছু খাবারের কারণে ব্যক্তিভেদে আইবিএস এর লক্ষণ দেখা দিতে পারে, তবুও সাধারণত কারণগুলির মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য, গ্লুটেনযুক্ত খাবার যেমন গম, এবং গ্যাসের জন্যে পরিচিত খাবার যেমন পানীয়। মানসিক চাপ কিছু গবেষক পরামর্শ দেন যে আইবিএস হলো মানসিক চাপের প্রতি আপনার অন্ত্রের প্রতিক্রিয়া সম্পর্কিত। এই কারণেই আইবিএসকে কখনো কখনো স্নায়বিক পেট বা উদ্বেগপূর্ণ পেট বলা হয়। আইবিএসের ঝুঁকির কারণগুলি কী? আইবিএস প্রায়শই কিশোর বয়সের শেষ থেকে 40-এর দশকের প্রথম দিকের লোকেদের মধ্যে দেখা দেয়। মহিলাদের আইবিএস রোগ নির্ণয়ের সম্ভাবনা দ্বিগুণ। অন্যান্য ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে কিছু খাবারের প্রতি অসহিষ্ণুতা, পাচনতন্ত্রের তীব্র সংক্রমণ এবং নির্যাতনের ইতিহাস, উদ্বেগ, বিষণ্ণতা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি নির্ণয়। এগুলি আইবিএস সংক্রান্ত অনেক ব্যক্তির অন্যান্য দীর্ঘস্থায়ী ব্যথারও অবস্থা থাকে। আইবিএসের ঝুঁকি বৃদ্ধির সাথে সাথে সম্পর্কিত অবস্থার মধ্যেও রয়েছে, যেমন ফাইব্রোমায়াজিলিয়া এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি সিনড্রোম, দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা। রোগ নির্ণয় এবং পরীক্ষা, আইবিএস কীভাবে নির্ণয় করা হয়? আইবিএস রোগ নির্ণয়ের প্রথম ধাপ হলো বিস্তারিত চিকিৎসার ইতিহাস। আপনার কি মলত্যাগের সাথে সম্পর্কিত ব্যথা আছে? আপনার মলত্যাগ ঘন ঘন পরিবর্তন কি লক্ষ্য করেছেন? আপনার পায়খানার চেহারার কি কোনো পরিবর্তন এসেছে? আপনার কত ঘন ঘন লক্ষণ দেখা দেয়? আপনার লক্ষ্যগুলি কখন শুরু হয়েছিল? আপনি কি ওষুধ কোনো খান? আপনি কি সম্প্রতি অসুস্থ ছিলেন, অথবা আপনার জীবনে কোনো চাপপূর্ণ ঘটনা ঘটেছে? আপনার লক্ষণগুলির উপর নির্ভর করে রোগ নির্ণয় নিশ্চিত করার জন্য আপনার অন্যান্য পরীক্ষার প্রয়োজন হতে পারে। আইবিএস নির্ণয়ের জন্যে কোনো একক পরীক্ষা নেই, পরিবর্তে আপনার সরবরাহকারী আপনার আইবিএস আছে কিনা তা নির্ধারণ করবেন। এবার আপনার লক্ষণগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আপনার কোলন ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে নিশ্চিত করা, আপনার অন্যান্য রোগ লক্ষণ নেই কিনা তা পরীক্ষা করা। ল্যাব পরীক্ষা বলতে বেশিরভাগ ল্যাব পরীক্ষায় অন্যান্য রোগ বাদ দেওয়া হয় যা আপনার লক্ষণগুলির কারণ হতে পারে, যেমন সংক্রমণ, খাদ্য অসহিষ্ণুতা,
ভিন্ন হজমের অবস্থা, যেমন প্রদাহজনক পেটের রোগ আইবিডি, সকলের একই পরীক্ষার প্রয়োজন হয় না। রক্ত পরীক্ষা বলতে হজমজনিত রোগের অবস্থা বা আপনার লক্ষণগুলির কারণ হতে পারে, এবং এমন অন্য কোনো অবস্থা পরীক্ষা করার জন্যে মল পরীক্ষা, হাইড্রোজেন শ্বাস পরীক্ষা। আচ্ছা, তারপরে এছাড়া ইমেজিং পরীক্ষা আপনার জিআই ট্র্যাকে প্রদাহ বা অস্বাভাবিক বৃদ্ধির সাথে সম্পর্কিত অবস্থাগুলি বাতিল করার জন্যে আপনার ইমেজিং পদ্ধতির প্রয়োজন হতে পারে। কোলোনোস্কপি আপনাকে ডাক্তার বলতে পারে, আপনার ডাক্তারকে নির্ধারণ করতে সাহায্য করতে পারে যে আপনার শুধু অন্ত্রের ব্যাধি আছে না আপনার লক্ষণগুলির কারণ হতে পারে, যেমন পলিপ, আইবিডি, ক্যান্সারের বৃদ্ধি। এই পদ্ধতির জন্য একজন ডাক্তার একটি স্কোপ প্রবেশ করান এবং যা আপনার সম্পূর্ণ কোলন দেখতে পাওয়া যায়। নবনীয় সিগমায়োডোস্কপি কোলোনোস্কপির মতোই একজন একজন সরবরাহকারী এমন একটি স্কোপ প্রবেশ করান যা আপনার মলদ্বারের আস্তরণ বা আপনার কোলনের নিচের অংশটি কেবল দেখতে পাওয়া যায়। এছাড়া ওপরের এন্ডোস্কপি আপনার ডাক্তারকে সিলিয়াক রোগ বা অন্যান্য জিআই রোগ নির্ধারণ করতে সাহায্য করতে পারে। এই পদ্ধতিতে এমন একটি স্কোপ ব্যবহার করা হয় যা আপনার ডাক্তারকে আপনার খাদ্য নালী, খাদ্য নল, পাকস্থলী এবং আপনার ক্ষুদ্রান্তের প্রথম অংশ যেটি ডুওডেনাম দেখতে দেয়। আর আইবিএসের চিকিৎসা সকলের জন্য কোনো নির্দিষ্ট থেরাপি কাজ করে না, তবে আইবিএস আক্রান্ত বেশিরভাগ মানুষই তাদের জন্য কাজ করে এমন একটি চিকিৎসা পরিকল্পনা খুঁজে পেতে পারেন। সাধারণত চিকিৎসার বিকল্পগুলির মধ্যে রয়েছে আপনার খাদ্য খাবার, আপনার রুটিন পরিবর্তন করা, ওষুধও সাহায্য করতে পারে, আচরণগত স্বাস্থ্য থেরাপি করা এবং খাবারের পরিবর্তন। আপনার খাদ্য তালিকায় ফাইবার বাড়ান, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ফল, শাকসবজি, শস্য দানা, আলু বোখরা, বাদাম সহ ফাইবার সমৃদ্ধ খাবার খেতে সাহায্য করতে পারে। আপনার অন্ত্রকে মানিয়ে নেবার জন্য ধীরে ধীরে আপনার খাদ্য তালিকায় ফাইবার যুক্ত করুন। আপনার খাদ্য তালিকায় পরিপূরক ফাইবার যোগ করুন। আরেকটি বিকল্প হলো ফাইবার সাপ্লিমেন্ট চেষ্টা করা, যেমন মেটামুসিল এবং সিট্রুসেল। দুগ্ধজাত দ্রব্য যেমন পনির, দুধ খাওয়া সীমিত করুন। আইবিএস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ল্যাকটোজ এবং অসহিষ্ণুতা বেশি দেখতে পাওয়া যায়। যদি আপনি দুগ্ধজাত দ্রব্য খাওয়া কমিয়ে দেন তাহলে ব্রোকলি, পালং শাক, স্যামনের মতো ক্যালসিয়াম সমৃদ্ধ দুগ্ধজাত খাবার খেতে ভুলবেন না। যেসব খাবার আপনার গ্যাসের কারণ হতে পারে সেগুলি সীমিত করুন, যেমন বিনস, ব্রাসেলস স্প্রাউট এবং বাঁধাকপির মতো আপনার খাবার গ্যাসের কারণ হিসাবে পরিচিত, কিন্তু কার্বনেট সোডা এমনকি চুইংগামও আপনাকে গ্যাসের কারণ হতে পারে। আপনার পেটের সমস্যা কমাতে এইসব খাবার কমিয়ে দিন। গ্লুটেন এড়িয়ে চলুন। আইবিএস আক্রান্ত ব্যক্তিরা, এমনকি যাদের সিলিয়াক রোগ নেই, তারা গ্লুটেনের প্রতি বেশি সংবেদনশীল হন। যদি আপনি গ্লুটেন মুক্ত ডায়েট বেছে নেন তাহলে আপনার ডাক্তারের সাথে কাজ করে নিশ্চিত করুন যে আপনি গ্লুটেনযুক্ত খাবারে পাওয়া গুরুত্বপূর্ণ ভিটামিন বা খনিজ পদার্থ যেমন ফাইবার, আয়রন, ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন। কম ফোডম্যাপ, যেটা FODMAP, ফোডম্যাপ ডায়েট ব্যবহার করে দেখুন। এই খাদ্য পরিকল্পনাটি আপনার হজম করাতে কঠিন কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দেয়। এটি এমন বিকল্পের সুপারিশ করে যা আপনার প্রয়োজনীয় পুষ্টি পেতে সাহায্য করে এবং আপনার জিআই ট্র্যাকের উপর সহজেই কাজ করে। এবং প্রচুর জল পান করুন। দিনে কমপক্ষে 8 আউন্স জল, যেমন 2 লিটার পান করুন। জল আপনার পাচকতন্ত্রকে তৈলাক্ত রাখে এবং কোষ্ঠকাঠিন্য নিরাময় এবং প্রতিরোধে সাহায্য করতে পারে। একটি খাদ্য ডায়েরি করুন। আপনার স্বেচ্ছাসেবা প্রদানকারী আপনাকে সুপারিশ করতে পারেন যে আপনি কোন খাবারগুলি খাচ্ছেন তা লিখে রাখুন এবং কোন খাবারগুলি আইবিএসের তীব্রতা বৃদ্ধি করে তা নির্ধারণ করা যায়, এবং তারপরে এটি একজন পুষ্টিবিদ, ডায়েটিশিয়ান অথবা আপনার ডাক্তারকে কাছে নিয়ে যান। আর কার্যকলাপের পরিবর্তন, দৈনন্দিন কার্যকলাপ পরিবর্তন করাও কিন্তু সাহায্য করতে পারে। আপনার ডাক্তার আপনাকে সুপারিশ করতে পারেন যে নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহে 150 মিনিট মাঝারি ব্যায়াম করার লক্ষ্য রাখুন।
এটি সপ্তাহে 5 দিন প্রতিদিন প্রায় 30 মিনিট, মাঝারি মানে আপনার হৃদস্পন্দন বৃদ্ধি পাচ্ছে তাতে। আপনি মর্নিং ওয়াক করতে পারেন, শিথিলকরণ কৌশল চেষ্টা করুন, প্রতিদিন যোগব্যায়াম, ধ্যান, অন্যান্য চাপমুক্ত করার কৌশলগুলি অতিরিক্ত চাপমুক্ত স্নায়ুতন্ত্র এবং স্নায়বিক অন্ত্র শান্ত করতে সাহায্য করতে পারে। কখনো কখনো একজন আচরণগত থেরাপিস্ট আপনাকে সাহায্য করতে পারে। পর্যাপ্ত ঘুম পান, প্রতিদিন রাতে 7 থেকে 9 ঘন্টা ভালো ঘুমের লক্ষ্য করুন। প্রতি রাতে একই সময় ঘুমোতে যান। রাতের ঘুম হলো সবচেয়ে শক্তিশালী চাপ কমানোর উপায়গুলির মধ্যে একটি। যদি আপনি আপনার ঘুমের সমস্যা হয় তবে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। একটি কার্যকলাপ ডায়েরি রাখুন যে আইবিএস পরিচালনা করতে সাহায্য করে। এমন কার্যকলাপগুলি রেকর্ড করুন যাতে আপনার প্রদানকারীর সাথে তুলনা করা যায়। এবং থেরাপি বলতে আইবিএস আক্রান্ত থেরাপিস্টের সাথে দেখা করলে উপকৃত হবেন। থেরাপি আপনাকে আইবিএসের জন্য দায়ী উদ্বেগ এবং বিষণ্ণতার মতো চাপ এবং পরিস্থিতিগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। এবং যেটি আমি বলছি, শারীরিক কোনো রকম সমস্যা হলে সত্বর আপনি আপনার ডাক্তারবাবুকে দেখান, তাদের কাছে যান এবং ডাক্তারবাবুরাই আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবেন এবং সঠিক চিকিৎসা করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। সুস্থ থাকুন, ভালো থাকুন।